ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের এক বছর পর বাংলাদেশ সফরে আসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থলসীমা চুক্তি নিয়ে সুরাহা হলেও এখনো ঝুলে আছে তিস্তা চুক্তি। দুই দেশের বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা এবং ভিসা প্রক্রিয়া সহজ করা সহ আরও নানা বিষয়ে আলোচনা রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। মোদী বাংলাদেশ সফরে এই সম্পর্ক নতুন কি চমক দেখাবে, এ নিয়েই বাংলাদেশ এখনের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন কূটনীতি বিশ্লেষক আশফাকুর রহমান এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জনাব আশফাকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বলা হচ্ছে যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের যে উদ্বেগ বা উৎকণ্ঠাগুলো ছিল, শেখ হাসিনার সরকার বিশেষ করে সেগুলোর অনেকটাই নিরসন করেছে বলা হচ্ছে। এরপরে ভারতের এর আগের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফর করে গিয়েছেন। তখন যে একটা প্রত্যাশা ছিল, একটা আশা ছিল ভারতের কাছে, সেটা অনেকটা আসলে পূরণ হয়নি বলা হচ্ছিল। এবার যখন নরেন্দ্র মোদী আসছেন, এবার সেরকম প্রত্যাশা না থাকলেও আরো কিছুটা তো আছে, সেটা আগের বারের মতোই কিছু হতে যাচ্ছে নাকি আপনার কি ধারণা কিরকম হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যাশা আমাদের অনেক ছিল, কারণ আমরা ইন্ডিয়াকে অনেক দিয়েছি। এটা ভুললে চলবে না। এখানে একটা ইনসার্জেন্সি ছিল এগেনস্ট ইন্ডিয়া। এই ইনসার্জেন্সি একদম বন্ধ করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং দেয়ার ইজ পিস ইন দিস রিজিয়ন নাও, যেটা দে শুড বি এভার গ্রেটফুল টু আস। ইন্ডিয়া সবসময় দে শুড বি গ্রেটফুল যে এইটা বন্ধ করেছে, বিকজ ইট ওয়াজ আপনার আসাম আর এইসব জায়গায় যেসব ইনসার্জেন্সি ছিল, এটা কিন্তু ওই কাশ্মীর থেকেও কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল, বাট ইট ওয়াজ স্টপড বাই আস। অ্যান্ড ওই জন্যই আমরা ন্যাচারালি এক্সপেক্ট করেছিলাম যে যেসব আউটস্ট্যান্ডিং আছে আমাদের সাথে, ইট শুড বি সলভড ভেরি কুইকলি। আনফর্চুনেটলি ইট টুক ইন্ডিয়া টু লং এ টাইম। এবং এই যে ছিটমহলের ব্যাপারটা স্টার্টেড, ইট ওয়াজ সাইন্ড ইন 1974 and it came into fruition ওই দিন। So it is very unfortunate that we have to live with a neighbor who does not appreciate what we are trying to do for them. যাই হোক, এটা পাস্টের কথা। আর এবারে সফর থেকে আপনার কি আশা? আমার অনেক কিছু আশা আছে। দুটো বড় ব্যাপার আছে। একটা হলো পানি শুধু একটা নদী না, অনেকগুলো নদী পানি আমাদের রিজলভ করতে হবে। কেন এই একটা রিসোর্স আমরা যদি জয়েন্টলি করি, তাহলে এটা কিন্তু সবার জন্য ভালো হবে। এটা একটা। আর সেকেন্ড হলো বাজারে এখন আমরা 500 মিলিয়ন এক্সপোর্ট করতে পারি ম্যাক্সিমাম টেনে টুনে, আর তারা 5 বিলিয়ন। সো এইটা তো কোনো কিছু হলো না দুই দেশের মধ্যে। হ্যাঁ, বলতে পারেন যে আজকাল সব সময় যে একটা ব্যালেন্স অফ ট্রেড হবে, সেটা ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু at the same time এই এত একটা ডিফারেন্স এটা না। হ্যাঁ, তো এইটা দিস ইজ দ্য মেইন আমি যা দেখছি আর কি। আপনার কাছে একই প্রশ্ন নাইমুল ইসলাম খান। উনি যে দুটো বিষয়ের কথা বললেন, যে পানি এবং বাজার, এর বাইরে আপনার এবারে সফরে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? যে এবারে তো একটু বেশি প্রত্যাশা করার উচিত না। আর আমাদের সাথে ভারতের আসলে মানে অলমোস্ট আনএন্ডিং ইস্যুজও বলতে পারেন, প্রচুর ইস্যুজ আছে টু রিজলভ। কিন্তু বেসিক্যালি আমাদের প্রত্যাশাটা হচ্ছে এই, যে আমাদের সাথে ইন্ডিয়ার প্রবলেমগুলি এখন দ্রুত ধাপে ধাপে সলভ হতে থাকবে, এবং এর জন্য আমরা যে কনজারভেটিভ অ্যাপ্রোচটা থেকে আমরা বেরিয়ে এসেছি। বাংলাদেশ অনেক দিয়েছে, এটা কিন্তু সত্যি কথা। ও ইন্ডিয়ার যে পিস ডিভিডেন্ড, এই পিস ডিভিডেন্ড সো হাই, আমাদেরকে যে ওই 1 বিলিয়ন 2 বিলিয়ন ঋণ দেয়, তাও তাদের রাস্তাঘাট বানানোর জন্য, এটা কিন্তু খুবই কিপটামি। মানে ভারতের শুধু এই দিকে যে ওই মিলিটারিকে সারাক্ষণ জাগ্রত রাখতে হচ্ছে না, এই জন্য তাদের মাসেই $1 বিলিয়ন কমপক্ষে সেভ হয়, কমপক্ষে। তো এইগুলি কিন্তু তারপরেও এটা কিন্তু বাংলাদেশ কিন্তু এখন আর পৃথিবীতে ওই রকম একটা ফকির মিসকিন দেশ না, যে আমরা সারাক্ষণ ওদের কাছে এইরকম ওই $1 বিলিয়ন লোন টোনের জন্য চিন্তা করব, ওই প্যাটার্নে না। এটা পাকিস্তান এখন এই অবস্থায়। পাকিস্তান তীর্থের কাকের মতো আমেরিকান বা চাইনিজ কি লোন পাবে। তার মানে এই সফরে বাংলাদেশ আসলে কোনো কিছু এক্সপেক্ট না করলেও চলে আপনার কথা? আমি সেটা বলি নাই, আমরা এখানে এই যে এক্সপেক্ট করা, প্রত্যাশা করা, আমরা ওই লেভেলে না, কিন্তু এখন আমরা ডিল করার লেভেলে। আমরা দিচ্ছি, আমরা পাবো, এবং এইটাই শুরু হয়েছে। আমি বলছি বাংলাদেশ সম্পর্কে আমাদের বাংলাদেশ কিন্তু ভীষণ
আত্মনির্ভরশীল একটা দেশে পরিণত হয়ে গেছে। আমরা কিন্তু এটা রিয়েলাইজ করি না, এটা পশ্চিমারা রিয়েলাইজ করে যে যে দেশ তার জিডিপির 1.5-2% মাত্র বৈদেশিক সাহায্য নিতে হয়, সেই 1.5-2%-এরও আমেরিকার মতো দুষ্ট দাতা কিন্তু লেস দেন 50% or say 50%। জি, নাঈমুল ইসলাম খান, আমরা একটু ছোট্ট একটা বিরতি নিব। বিরতির পরে আমাদের সাথে যোগ দেবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হোসেন। 30 সেকেন্ড পরেই ফিরে আসছি। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে আপনি আসার আগে কথা বলছিলাম, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন 6 এবং 7 জুন, আজকে তারিখ চূড়ান্ত হয়েছে। আমি যে প্রশ্নটা ওনাদের কাছে করেছিলাম যে এর আগে মনমোহন সিং বাংলাদেশে এসেছিলেন, তখন অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সে অর্থে আসলে বাংলাদেশের দিক থেকে প্রত্যাশাগুলো পূরণ হয়নি বলে বলা হচ্ছে। এবার আপনি কি প্রত্যাশা করছেন যে এবারের সফরে বাংলাদেশ কি অর্জন করতে পারে বা বাংলাদেশের জন্য কতটুকু লাভজনক হবে? মনমোহন সিং এর সময়ে মনমোহন সিং এর দিক থেকে টোটাল প্রস্তুতি ছিল না, আর আমাদের দিক থেকে অতিরিক্ত প্রত্যাশা ছিল। এবং আমার যেটা মনে হয় বাংলাদেশে প্রায় হয়, আমাদের ফুল ইনফরমেশন যেটাকে বলি আমরা, ফুল ইনফরমেশনে কাজ হয়নি। আপনার খেয়াল আছে কিনা, তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে না, তিস্তা চুক্তি স্বাক্ষর হবে, এটা সব ঠিক হয়েছে ইয়েতে। ঠিক একই সময়ে ইন্ডিয়ান টিভি বলতেছে যে না, আমাদের পক্ষে ইন্ডিয়ান এডিশনাল সেক্রেটারি ফরেন নিয়ে সে বলতেছে না, তিস্তা চুক্তি স্বাক্ষর করা যাবে না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল এটাতে রাজি হন, এবং আমাদের নিয়ম অনুযায়ী যদি কোনো প্রভিন্স বা স্টেট যদি রাজি না হয় তাহলে আমরা এটা করতে পারবো না। কত বড় মানে কমিউনিকেশন গ্যাপ, বা এই যে বাড়তি কথা বলার টেন্ডেন্সি ছিল, সেগুলো তো হুইচ মিন যে কোঅর্ডিনেশনও ছিল না, ওইভাবে প্রস্তুতিও ছিল না, একটা বিরাট আশায় বুক বেঁধে বসেছিল, কিন্তু জানতো না যে আসলে কি হতে যাচ্ছে। এবার তো সেরকম না, এবার অনেক কিছু আগের থেকে ঠিক হয়ে গেছে, ল্যান্ড বাউন্ডারি হয়েছে, এবং তিস্তা চুক্তির ব্যাপারেও ওইরকম একেবারে এটা হয়ে যাবে, কালকে হবে এরকম কিছু নাই। হয়তো আশাটা হয়তো আর একটু বাড়বে এমন ভাবে। আর মোদি অনেক বেশি বেটার অর্গানাইজার, চারদিক আটঘাট বেঁধে মনে হচ্ছে কাজ করছে। সুতরাং আমরা আশা করি যে প্রোগ্রেস হবে। প্রোগ্রেস কত দূর হবে একেবারে এটা চুলচেরা বিশ্লেষণ করে বলা যাবে। মোহ, আমি কি ছোট্ট একটু এখানে অ্যাড করতে পারি যে আপনি যে উপস্থাপনার সময় বলছিলেন না যে উনি 1 বছর পরে আসছেন, ওনার আশাটা কিন্তু দেরি হয়েছে, উনি কিছু একটা করে আসতে চাচ্ছিলেন, এটা একটা কারণ ছিল। আর একটা কারণ আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কিন্তু ওই রিলেশনশিপের বাঁধটা ভেঙে গেছে, বাধাটা এখন কিন্তু সামনের দিকে হবে। কারণ মনমোহন সিংকে অপরাধী করে লাভ নাই, তাদের দলটাই ওইখানে শক্তিশালী অবস্থায় ছিল না, কিন্তু মোদি মোটামুটি শক্তিশালী বলেই সরকারটা আমাদের সাথে এখন তা ডিল করতে পারবে ভালো। মোদি সরকারও শক্তিশালী, মোদি নিজে ভয়ানক অর্গানাইজ, তার যে নিজস্ব তার যে কর্মসূচি নিজের উপরে একটা ইয়ে হয়েছে, সেটা যদি পড়েন তখন বুঝবেন যে এই লোকটা ভয়ানক অর্গানাইজড, কিরকম প্রত্যেকটা মেজারেবল আপনার ইন্ডেক্স দিয়ে সে তার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি সাজিয়েছে। জি, আপনাদের সাথে আরো কথা হবে। আমি বিরতি পরে বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে আপনার কাছে শুনতে চাইবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি, বিরতি নিয়ে ফিরছি, একটু পরে সাথেই থাকুন। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। জনাব আশফাকুর রহমান, তিস্তা চুক্তির বিষয়ে একটা অনিশ্চয়তা আমরা এখন পর্যন্ত দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি তার সফর বাতিল করেছেন। আপনার কি মনে হয় যে ভারতের যে অবস্থান ছিল বা যতটুকু তাদের প্রিপারেশন ছিল সেটা থেকে কোনো উন্নতি হয়েছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থায় ছিলেন, তার যে অবস্থান ছিল সেটা থেকে তিনি কিছুটা সরেছেন কিনা, আপনি কি মনে করছেন? এটা দুটো ফ্যাক্টর আছে। একটা হলো ইন্টারনাল পলিটিক্স অফ ইন্ডিয়া, যে মমতা ব্যানার্জি তো অ্যাম্বিশনস, শি ইজ অ্যাম্বিশাস, সে কতটা সাস্টেইন করতে পারবে মোদির এইসব প্রেশারে, দ্যাট ইজ এ ভেরি ডিটারমিনিং ফ্যাক্টর। এটা খুবই একটা ডিটারমিনিং ফ্যাক্টর। ইফ শি ক্যান সার্ভাইভ মোদিস প্রেশার, তাইলে কিন্তু আপনার মমতা অনেক কিছু উল্টো কাজ করবে। আর যদি মোদি প্রেশার না পারে, এবং মোদি কত প্রেশার দিচ্ছে উই ডোন্ট নো অ্যাবাউট পানি,
পানিটার সম্বন্ধে কিন্তু দিস ইজ এ ভেরি, আমি যেটা বললাম একটু আগে, যে পানি ইজ অ্যানাদার ইস্যু। আর এবারে শুধু তিস্তার জন্য আমাদের বললে হবে না, উই শুড টক অ্যাবাউট অল দি 53 রিভার্স, জি যে আমরা আমাদের ইনাফ রিসোর্স আছে, আমাদের ইন্ডিয়ার পানি ইট ক্যান ক্যারি অন উইথ দিস পপুলেশন, এবং এর থেকে বড় পপুলেশনকেও সাস্টেন করা যাবে ইফ আমরা যদি সাইন্টিফিক্যালি কাজটা করি, যে পানিটা এখন দেখেন এই 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 আপনার ওয়েস্ট বেঙ্গলে, তারপরে সিকিমের এখানটা পানি ওরা জমায় রাখছে। কেন রাখছে জমায়? দিস ইজ নট অন, দেয়ার আর পিকচার্স যেখানে ওরা বড় বড় এটা করে রাখছে। এখন দিস পানি নিডস টু বি শেয়ার্ড, সবাইকে শেয়ার করতে হবে। তা পানি আপনার চলে যাচ্ছে সমুদ্রতে। জি, এটা আমি আপনার কাছে জানতে চাইবো যে আশফাকুর রহমান যেটা বলছিলেন, সেক্ষেত্রে ভারতের কি পানি বিষয়ক কমিটমেন্টের কোনো ঘাটতি আছে কিনা আপনার কি মনে হয়? উনি বলেছেন ইন্টারনাল পলিটিক্সের আরেকটা অ্যাঙ্গেলও আছে। আমার ধারণা এইবার তো তিস্তা চুক্তি হচ্ছে না, এটা মোদি বলতে হবে না, এটা আমি বলতে পারি। তবে এটার একটা আশা আছে যে হয়তো শেখ হাসিনা যখন তার রিটার্ন ভিজিটে যাবেন ইন্ডিয়াতে, তখন একটা পসিবিলিটির কথা আলোচনা আমরা শুনছি। কিন্তু আমার কাছে মনে হয় মমতা ব্যানার্জি এটাতে এগ্রি করবে তার নেক্সট ইলেকশনটা কভার করবে। ইলেকশনটার আগে সে এইটাতে এগ্রি করতে চাইবে না। আপনি খেয়াল করে দেখেন, সে কিন্তু ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, মানে ইউনিয়ন গভর্নমেন্ট থেকে আপ টু 3,800 crore রুপিজের একটা প্যাকেজ আদায় করে নিয়েছে ঘুষ হিসেবে, যে আমাকে সাপোর্ট করতে হবে, আমি যে লোকজনকে রিহেবিলিটেট করব। কিন্তু সার্ভেতে দেখা গেছে যে নট ইভেন 10% ইজ ইন্টারেস্টেড যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবে, কিন্তু সে কিন্তু প্রমিস আদায় করেছে। এখন সে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা কিন্তু মোদির সাথে কম্প্রোমাইজ করে, মানে মোদিকে কম্প্রোমাইজ করতে হয়েছে, যে তৃণমূলকে ছেড়েই দিয়েছে, প্রায় মাস্তানি করে ইলেকশনটা নিয়ে নিয়েছে। এখন নেক্সট তাদের সংসদ ইলেকশনটাও, মানে রাজ্য নির্বাচনটাও তারা নিয়ে নিতে চাইবে এই বার্গেনিং পাওয়ার থাকা অবস্থাতে, করে তারপরে সম্ভবত আমরা তিস্তা পাবো। মানে আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। ইন্টারনাল পলিটিক্সের জন্য আরেকটা কথা বলি, যে সম্ভবত বাংলাদেশের স্ট্র্যাটেজি হবে এখন তিস্তাটা তাড়াতাড়ি অ্যাচিভ করে তারপরে অবশিষ্ট পানিগুলো নিয়ে আলোচনা করা। আমি এই বিষয়টাই ডক্টর সাদাত হোসেন আপনার কাছে প্রশ্ন করতে চেয়েছিলাম, যে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা এখন আসলে কি হওয়া উচিত? বাংলাদেশে মহুয়া, আপনারা কি আশা করছিলেন যে এবারই তিস্তা চুক্তি সাইন হয়ে যাবে? অবশ্যই না। বাংলাদেশের স্ট্র্যাটেজি হবে যাতে ইন্ডিয়া যেভাবে আগাচ্ছে এটা যাতে ব্যাক ট্র্যাকিং না করে। আমরা করতে হবে যাতে আমাদের প্রোগ্রেসটা, ডিরেকশনটা ঠিক থাকে, কিন্তু স্পিড হয়তো বেশ কম হতে পারে। আমরা চেষ্টা করবো যাতে স্পিডটা মেনটেন করে বা কাছাকাছি যায়, একেবারে যাতে স্টপ না হয়ে যায়। ইন্ডিয়ারও বোধ হয় মোদি গভর্নমেন্টও থাকবে, বুঝাইতে চেষ্টা করবে, আমাদেরকে আশ্বস্ত করতে চাইবে যে এগুলি করতে সময় লাগে, আমরা তো ধীরে ধীরে এগুচ্ছি, আমাদের কোনো নেগেটিভ হচ্ছে না, ব্যাক ট্র্যাকিং হচ্ছে না। এবং সেইটুকু যদি হয়, এটা নিয়ে আপাতত বাংলাদেশ সন্তুষ্ট থাকতে হবে, তারপর কাজ করতে হবে, কাজ করে যতদূর আস্তে আস্তে আগানো যায়। আমি কিছু ছোট্ট কমেন্ট করবো। ইন্ডিয়া কিন্তু মোদি কেন প্রতিবেশীদের সাথে ভালো বিহেভ করছে, আমেরিকানরা পাকিস্তান এবং আফগানিস্তান ছাড়া বাকিটার লোকাল এজেন্সি ইন্ডিয়াকে মেনে নিয়েছে, কিন্তু তারা শুধু পাকিস্তানের ব্যাপারে আর আফগানিস্তানের ব্যাপারে এটা করে নাই। এখন সেই ক্ষেত্রে যদি গ্লোবালি যদি ইন্ডিয়াকে কিন্তু দায়িত্বশীল বিগ ব্রাদার, মানে এল্ডার ব্রাদারলি অ্যাটিটিউড দেখাতে হচ্ছে, এই দায়িত্বশীলতার প্রমাণ তাকে দিতে হবে। যার জন্যই কিন্তু নেপালে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে কেউ টের পাওয়ার আগে তারা চলে গেছে সাহায্য নিয়ে। বাংলাদেশকেও তারা সাহায্য করতে হবে, অন্যান্যদেরকেও করতে হবে, এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই করতে হবে, নইলে আঞ্চলিক যে এল্ডার ব্রাদার হবে এটা পাশ্চাত্য তো মানবে না আদারওয়াইজ। কারণ তুমি তো দায়িত্বশীল না, তুমি আর্থকোয়েক হলো তুমি রেসপন্ড করলা না, তুমি বাংলাদেশের সাথে সমস্যা সমাধান করছো না। সুতরাং ইন্ডিয়া কিন্তু তারও একটা সেলফ ইন্টারেস্ট আছে, সেই জন্যই এখন তারা থাকবে। এবং মোদি তো ডিটারমিন, মোদি কিন্তু গ্লোবাল লেভেলে একটা মর্যাদা চায়, ইন্ডিয়ার জন্য চায়, তার ব্যক্তির জন্যও চায়। এবং এটার জন্য এইটা পেতে হলে তাকে গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, তাকে মানবাধিকার ইত্যাদির পক্ষে থাকতে হবে, এবং মানে প্রতিবেশীদের জন্য উপকারী হতে হবে। জি, জনাব আশফাকুর রহমান, বাণিজ্য ঘাটতির বিষয়টা একটু আপনার কাছে জানতে চাইবো। বাণিজ্য ঘাটতি অনেক বেশি বলা হচ্ছে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের
কি করণীয়, বাংলাদেশ কি ধরনের কোনো প্রস্তাব দিতে পারে কিনা নতুন করে? বাংলাদেশের অনেক কিছু করণীয় আছে, ইন্ডিয়ারও অনেক কিছু করণীয় আছে। জি দেখেন এখন হলো আমাদের এর বোধহয় ম্যাক্সিমাম আমরা $500 মিলিয়ন এক্সপোর্ট করতে পারি ইন্ডিয়াতে, আর তারা 5 বিলিয়ন। জি এই যে দেখেন কতটা, এটা বলা আজকালকার দিনে ঠিক না যে এটা আপনার সমান সমান হবে, চীনের সাথেও আমাদের সমান সমান নাই, নয়। কিন্তু ইট শুড কাম এজ এ বেনিফিট। আর নিউ আইটেমস গুলো আমাদের যেটা আমরা তৈরি করছি, অনেক কিছু আমরা এখন বাংলাদেশে তৈরি করছি, ইন্ডিয়া শুড অ্যাটলিস্ট একটা সার্টেন পোর্শন অফ ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া কি দরকার, আমি হয়তো সেলফিশলি বলছি, নর্থ ইস্ট ইন্ডিয়াকে ওখান দিয়ে আনার কি দরকার, একদম ইন্ডিয়া থেকে আনার কি দরকার, আমাদের এখান দিয়েই তো তাড়াতাড়ি যেতে পারে, তাড়াতাড়ি আনতে পারে, এটা করতে পারি। এবং আমি এটাও সাজেস্ট করি যে আমরা যদি এই যে কি বলে এটা দিই, কি বলে ট্রানজিট, হ্যাঁ যদি দিই, দ্য ট্রানজিট শুড নট বি ফ্রম ক্যালকাটা টু ওই কি বলে ইন্ডিয়ার আগরতলা, ইট শুড বি এন্টায়ার নর্থ ইস্ট টু দ্য সি, এটা চিটাগং পোর্ট দিয়ে যাবে ফার্স্ট স্টেজে। আমার সাজেশন হলো ফার্স্ট স্টেজ শুড বি দ্যাট, কেন ওদের তো আছে অন্য পথ আছে, হ্যাঁ এইটা দিলে তখন দেখবেন যে ট্রেডটা আমরা উই ক্যান সেল মোর টু আপনার নর্থ ইস্ট ইন্ডিয়া, অনেক কিছু তাদের দরকারও, আর আমরাও নিতে পারবো তাদের থেকে। কেন আপনার নর্থ ইস্ট ইন্ডিয়াতে অনেকগুলোই আপনার ন্যাচারাল রিসোর্স আছে উইচ উই ক্যান মেক ইউজ অফ আমাদের, বা আমরা ওটাকে আপনার ম্যানুফ্যাকচারিং কিছু করে আমরা বিক্রি করতে পারবো ওই নর্থ ইস্ট ইন্ডিয়াতে। তারপরে উই অলসো হ্যাভ আপনার নেপাল অ্যান্ড ভুটান আমাদের উই মাস্ট গেট ইজি অ্যাক্সেস। জি আমি এরপরে ডক্টর সাদাত হোসেন আপনার কাছে এই সফরের মোদির বাংলাদেশ সফরে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক গুরুত্ব সেটা সম্পর্কে একটু জানতে চাইবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর সাদাত হোসেন, বিরতির আগে যেটা জানতে চেয়েছিলাম যে মোদি বাংলাদেশ সফরে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক গুরুত্বটা আসলে কতটুকু? শুনুন, বাংলাদেশের পলিটিক্সের তো একটা বড় ছিল প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান। বাংলাদেশে যদি আপনি বাংলাদেশকে মোটামুটি দুইটা পলিটিক্যাল জোটে ভাগ করে ফেলেন, তাহলে এক জোটের ছিল যে অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স তাদের, আরেক হলো প্রো ইন্ডিয়ান বা অ্যান্টি ইন্ডিয়ান নয়, এইটুকু যদি ধরেন। তো সেদিক থেকে গত কয়েক বৎসরে, বিশেষ করে আমি বলবো 2-3 বৎসরে, বিশেষ করে লাস্ট 5ই জানুয়ারির ইলেকশনের পরে মনে হয় যে অপোজিশন একটা বোধোদয় হয়েছে যে না, ইন্ডিয়াকে টোটালি অ্যান্টাগোনাইজ করে বাংলাদেশে পলিটিক্স করা ডিফিকাল্ট। কারণ এই যে নইমুল ইসলাম বলছিল যে ইন্ডিয়া এবং আমেরিকা ইন্ডিয়াকে এই অঞ্চলে তাদের লিডার করছে। তার থেকে বড় কথা হলো আমেরিকা তো গত ইলেকশনে অন্য বিপক্ষে ছিল, কিন্তু তারা পারেনি। কারণ আমেরিকার মধ্যে যেটাকে আমরা বলি বুটস অন দ্য গ্রাউন্ড, মানে দরকার হলে ধরবো মারবো, এইটা এখনো বাংলাদেশের প্রেক্ষিতে নাই। যে ঠিক আছে দূরবর্তী রিমোট কন্ট্রোল বা এগুলির মাধ্যমে যতদূর করা যায়, কিন্তু ইন্ডিয়া আমাদের একদম নেইবার, এবং ইন্ডিয়া আমাদের সরাসরি দরকার হলে তারা ইন্টারভিন করার মতো তাদের ক্যাপাসিটি আছে, প্রয়োজন হলে সেই জাতীয় কিছু করতে পারে। সুতরাং এখন অপোজিশন যেটা বুঝতে পেরেছে যে না, ইন্ডিয়াকে টোটালি অ্যান্টাগোনাইজ করে ইন্ডিয়াকে শত্রু ভাবাপন্ন রেখে আমরা এখানে সুবিধা করতে পারবো না, কারণ তার এখানে নানান রকম স্ট্রিং আছে যেগুলি দিয়ে সে আমাদেরকে কবজা করতে পারে। সুতরাং একটা অন্তত বেঁচে থাকার মতো, সাস্টেইন করার মতো, পলিটিক্যালি তারা যাতে টিকে থাকতে পারে, সেই জন্য তারা ওই রকম অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স কিন্তু এখন নাই। এখন মোদি জিতার পরে তারা করেছে, অভিনন্দন করেছে, মোদি আসবে সেটা তারা অভিনন্দন করেছে, এবং মোদির সাথে হয়তো চেষ্টা করছে হয়তো একটা এবং ল্যান্ড বাউন্ডারি বিলে তারা অভিনন্দন জানিয়েছে। তাতে মনে হয় যে পলিটিক্সের একটা ধারা, একটা চেঞ্জ এসেছে। আমি আপনার কাছে একই প্রশ্ন, যে মোদি সরকারকে নিয়ে যে একটা ধারণা করা হতো যে মোদি সরকার ক্ষমতায় এলে ধারণা করা হতো যে বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, কিন্তু সেরকম কিছু এখন পর্যন্ত আসলে চোখে পড়েনি বলা হচ্ছে। সেক্ষেত্রে মোদি সরকারের অবস্থানগত কোনো পরিবর্তন ঘটেছে নাকি তাদের এটা আসলে তাদের নীতির মধ্যেই ছিল? আপনি কি মনে করছেন? না, মোদি তো একদম টার্ন অ্যারাউন্ড করেছে।
মোদি বিফোর বিকামিং প্রাইম মিনিস্টার যখন চিফ মিনিস্টার ছিল তার ইমেজ ওকে ব্যান করা হয়েছিল আমেরিকা আসার। হ্যাঁ, এখন আমেরিকা তো শুধু ওয়েলকামই করলো না, কত প্ল্যানস করলো একসাথে। সেই পলিটিক্সে কোনো লাস্ট ওয়ার্ড নাই, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। পলিটিক্সের লাস্ট ওয়ার্ড নাই, এটা হলো সিচুয়েশন অ্যান্ড অপরচুনিটিস। সিচুয়েশন অ্যান্ড অপরচুনিটি এই দুটোর কিন্তু সম্মিশ্রণ হলেই কিন্তু আপনার এটা। হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন ইলেকশন চলছিল বিজেপির অনেক নেতা কিন্তু ওই সময়টাই বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছিল ইলেকশন ক্যাম্পেইনে। সেক্ষেত্রে সেগুলো সব চেঞ্জ, এভরিথিং ইজ চেঞ্জ। কলকাতাতে শুধু বলছে যে সব বের করে দিবে বাংলাদেশ। হ্যাঁ, সব বের করে দেবে। দেবার ওই যে কি যেন ছিল ওই ওই ভেতরে ঢোকা ওই কি একটা ছিল ওটা বডি একটা ডাইরেক্টরেট করার জন্য ঘোষণা দিয়েছিল যে বের করার জন্য তালিকা করবে, এটা ডাইরেক্টরেট করো। হ্যাঁ, এই মোদি দিয়েছিল, কিন্তু এটা টোটালি মুভ হয়েছে না। এখন যেটা হচ্ছে, এখন রেশনাল একটা রিলেশনশিপ একটা এস্টাবলিশ করতে আমরা তো চাচ্ছি। এই কেন আমরা দেখেন আমাদের যে কত এটা, অ্যান্ড আই মাস্ট গিভ ক্রেডিট টু দিস গভর্নমেন্ট অলসো, মানে শেখ হাসিনাকে, যে শি হ্যাড ওয়েন শি ফার্স্ট ভিজিটেড ইন্ডিয়া, হ্যাঁ, কত ছাড় দিয়ে দিল, এইদের সব যেসব এরা ছিল ইনসার্জেন্টস সবগুলোকে বের করে দিল। এটা তো ইমিডিয়েটলি রেসিপ্রোকেট করা উচিত ছিল ইন্ডিয়ার আর কি। হ্যাঁ, মুখে বললো, কাজে করলো না। এইটা দ্যাট ইজ দ্য রং থিং দ্যাট দি অ্যান্ড দে রিয়েলাইজড ইট। এখন তারা চেষ্টা করবে, কিন্তু এখন অনেক ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেটেড ইস্যুস আসছে। পানি ইজ আ ভেরি ডিফিকাল্ট ইস্যু। আর হলো ওই যে আরেকটা যেটা বললাম, ট্রেড আপনাকে বাড়াতে হবে। কেন আমি মনে করি চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া, যদি আপনি মিয়ানমারকে নেন, একটা আর্ক অফ প্রসপারিটি করা যাবে, তৈরি হবে। জি, আমি একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই যে নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে বাংলাদেশ ভারতকে যতটা সহায়তা করেছে, আপনারা শুরুতেও বলছিলেন, একদম শুরুতে বাংলাদেশের গত বছরখানেক আগে পশ্চিমবঙ্গে বাংলাদেশে একটি জঙ্গি সংগঠনের ধরা পড়ার খবর নিশ্চয়ই আপনার মনে আছে। সেক্ষেত্রে ভারতের যে ভারত যে অবস্থানগুলো নিয়েছে বা যে ধরনের কাজ করেছে, সেটা নিয়ে আপনার মন্তব্য কি? সেটা কি যথেষ্ট ছিল? না, ভারতের কেন্দ্রীয় সরকারের রেসপন্সটা যতটা রেসপন্সিবল রেসপন্স ছিল, পশ্চিমবঙ্গ সরকার ততটা না। তাদের একটা ডিনায়াল মুড ছিল বরাবরই। তো এটা ভারতের ক্ষেত্রে বললাম তো, লোকাল রাজনীতি, ওই যে তাদের আবার অপরচুনিটি, তাদের আবার হিসাব নিকাশটা তো আলাদা। কিন্তু কেন্দ্রীয় সরকার, আরেকটা কথা বলি, আমাদের রাজনীতির সাথে ভারতের রাজনীতি, যে যদিও সরকার পরিবর্তনের সাথে ওদের পলিসি বেশি পরিবর্তন হয় না বলা হয়, কিন্তু এটা আবার পুরোপুরি ঠিক না। ইন্ডিয়া যেহেতু একটা গ্লোবাল রোল চাচ্ছে, ইন্ডিয়াকে এখন দেখাতে হবে যে সে পাশের দেশের গণতন্ত্রের ব্যাপারে ইন্টারেস্ট নেয়, মানবাধিকারের ব্যাপারে ইন্টারেস্ট নেয়, হ্যাঁ, মানে তার মানে অন্যান্য বিভিন্ন ধর্মের সহাবস্থানের ব্যাপারে দেশের ভিতরে এবং বাইরে অবস্থান নেয়। কারণ এটা যদি না করে, ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে ইন্ডিয়া উইল নট বি কনসিডার্ড টু বি সামথিং লাইক এ লিডার। এখন সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে। এখন দেখেন, ভারতে ভেরি আনসেরিমনিয়াসলি পররাষ্ট্র সচিবকে বের করে দেওয়া হয়েছে। কাকে পররাষ্ট্র সচিব করা হয়েছে? একজন আমেরিকানাইজড বা প্রো আমেরিকান এলিমেন্টকে। এটা কিন্তু করাটার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু যেভাবে করা হয়েছে এটা থেকে প্রমাণিত হয় যে মোদি নাড়াচাড়া করছেন। ঠিক একইভাবে না, মূল পলিসিতে কোনো চেঞ্জ হবে না, কিন্তু এটার ইন্টারপ্রিটেশন, এটার ব্যবহারে পরিবর্তন হবে। সুতরাং আমরা ভবিষ্যতে দেখব যে বাংলাদেশের সাথে রিলেশনশিপটা, আরেকটা জিনিস যেটা হয়েছে ডিফারেন্ট, কংগ্রেসের সাথে বাংলাদেশের আওয়ামী লীগের একটা পারিবারিক সম্পর্কের ব্যাপার ছিল, এটা কিন্তু এখন মিসিং। এই জায়গাটা কিন্তু একটা বড় কমফোর্টের জায়গা ছিল। আমার মনে হয় যে বাংলাদেশ তার নিজস্ব যোগ্যতায় এখন গুরুত্ব পাচ্ছে ভারতের কাছে। এখন আর ওই পারিবারিক সম্পর্কটা নাই বলে, এখন সম্পর্কটা অনেকটা ফর্মাল। এখন মোদি সরকার হিসাবে ইয়ে করছে। আর যে কথা নজরুল ইসলাম বললো যে কংগ্রেসের সাথে আপনার আওয়ামী লীগের ইয়েটা কিন্তু হিস্টোরিক্যালি অনেক ইয়ে, এবং পার্সোনাল লেভেলে অনেকের বন্ধু। সেখানে
যেহেতু প্রণব মুখার্জি কংগ্রেসের এই অংশটা দেখতেন, প্রণব মুখার্জি তো ভাষার একটা ব্যাপার আছে, আমি তাকে কেউ হয়তো বড় ভাই বলছে, কেউ দাদা বলছে, কেউ চাচা বলছে, সেটা তো মোদিকে বলতে পারবে না, কারণ ভাষার হিন্দিতে তো আর অত ফ্লুয়েন্টলি বলতে পারবে না। সুতরাং এটি কিন্তু এগুলি আসে, এগুলি ম্যাটার। সুতরাং আমি আপনার সাথে বসে ঘুষ ফুসফুস করে যে চুক্তি করব, সেই জিনিসটা মোদির সাথে হবে না। কিন্তু মোদি উইল গো বাই ইন্ডিয়ান ইন্টারেস্ট, হি উইল বিহেভ as the head of the government more than head of the party. আমার একটা বিরতি নিতে হবে, বিরতি থেকে এসে আপনাদের সাথে আরো কথা হচ্ছে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমি আশফাকুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে সার্কের বিষয়ে বলা হচ্ছিল যে সার্ক আসলে এখন আঞ্চলিক, পুরো বিশ্বে আঞ্চলিক যে একটা যোগাযোগ বা ইয়ের কথাটা এত বেশি জোর দিয়ে বলা হচ্ছে, সার্ক সেভাবে কার্যকর হয়ে উঠছে না। নরেন্দ্র মোদী সরকার চাইলে কি এটা কার্যকরে একটু বিশেষ কোনো ভূমিকা রাখতে পারে কিনা? এটা আপনি নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেন, মানে ওনার সেটা রাখার অবকাশ আছে কিনা? এটা তো আপনি সার্কের যদি অরিজিনটা জানেন, সার্কের অরিজিনে তো প্রথম তো কেউ রাজি হয়নি। হ্যাঁ, কেন ইন্ডিয়া ভাবতো যে এগুলো সব ছোট ছোট দেশ, তার এগেনস্টের জন্যই সার্ক করছে। আবার পাকিস্তান ভাবতো যে এই বাংলাদেশকে ইন্ডিয়া ইউজ করে ওদের এগেনস্টে এই কাজ করা। সো দেয়ার ওয়াজ এন এলিমেন্ট অফ, এটা ছিল সাসপিশন, শুরুতে ছিল, সাসপিশন এখন কি সেটা? ওইটা কিন্তু এখনো বহাল আছে, যেই জন্য সার্ক ক্যানট মুভ ফরওয়ার্ড। কেন এইসব সাইড মিটিংয়ে, এইসব মিটিং হলে সাইড মিটিংয়ে তারা বসে অনেক সময় বায়োল্যাটারাল ব্যাপার আলাপ করে, কিন্তু এটা মেইন স্ট্রিমে আলাপ করা হয় না। মেইন স্ট্রিমে অনেক কিছু আলাপ করা যায়, পাসপোর্ট দেওয়া, এই যে মুভমেন্ট অফ পিপল, এটা তো অ্যালাউ করা উচিত। হ্যাঁ, এটার মধ্যে তো এমন কিছু নাই পলিটিক্যাল, না দেবে না তারা। আমার মনে আছে আমি একবার ডিজি সার্ক ছিলাম আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং সব ডিজিরা বসছিলাম, এবং আমি এই ভিসার কথাটা উঠেছিলাম যে ভিসাটা কিছু ক্যাটাগরি আমরা লিবারালাইজ করি। এবার ভিসাটা নিয়ে সম্ভবত আলোচনা একটা আলোচনা হয়েছিল, আমার মনে হচ্ছে রাত 3টে। হ্যাঁ, ইন্ডিয়া বললো যে না, আমাকে জিজ্ঞেস করতে হবে দিল্লি। হ্যাঁ, তখন পাকিস্তানের যে ছিল ডিজি, সে বলল যে যদি ইন্ডিয়াকে জিজ্ঞেস করতে হয় আমাকে জিজ্ঞেস করতে হয়। সো এই যে এলিমেন্ট অফ একটা যে অ্যান্টাগনিস্টিক একটা আমাদের নিজেদের ভেতরে একটা এইটা দিয়ে সার্ক চলবে না। সার্ককে ধরতে হবে যে ধীরে ধীরে পলিটিক্যাল এলিমেন্টসগুলো আনতে হবে, মেজর না, ছোট ছোট যেটাতে আমরা কুইকলি রিজলভ করতে পারি। আমি একটু আরেকটা প্রসঙ্গে যেতে চাই যে দুই দেশের মানুষের মাঝে যে সম্পর্ক বা যোগাযোগ বাড়ানোর কথা বলা হচ্ছে, ভিসা একটা জটিলতা আছে, তারপর বাংলাদেশের টেলিভিশনগুলো দেখা যায় না ইন্ডিয়ায়, কিন্তু ইন্ডিয়ান টেলিভিশনগুলো দেখা যায় ভারতের গুলো। এই ধরনের সমস্যাগুলো রেখে আসলে দুই দেশের মানুষের যে গ্যাপ বা যে সাংস্কৃতিক দূরত্ব, সেটা কতটা নিরসন করা সম্ভব? বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ইন্ডিয়ার কিন্তু বাংলাদেশ নিয়ে ইন দি পাবলিকস মাইন্ড বাংলাদেশ নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। এই কলকাতার বাইরে গেলে আপনি বাংলাদেশের কিছু নিউজই হয় না। বাংলাদেশের একটা জাজ্জল্যমান মন্ত্রী ওইখানে বর্ডার ক্রস করার পর ধরা পড়লো, এনডিটিভিতে আমি একটা দিন একটা নিউজ শুনলাম না। তো এই জিনিসগুলি হচ্ছে, দিল্লি ইজ অলওয়েজ অবসেসড উইথ পাকিস্তান। তারা পাকিস্তানের নিউজ দিতে হয় প্রতিদিন একটা, নাহলে কেউ দেখে না। বাংলাদেশের ইন্টারেস্ট হলো আমাদের যা কিছু হলো পশ্চিমবাংলার সাথে, পশ্চিমবাংলার সাথে আমাদের সম্পর্কটা আগের চাইতে একটু বেটার হচ্ছে, বাট আবার কোন কোন ক্ষেত্রে আগে যেতে খারাপ হয়েছে। বাম সরকার থাকার সময় অনেকগুলি দিকে ভালো ছিল। আমার সময় শেষ হয়ে গেছে, আপনার কাছে শেষ প্রশ্ন যে সীমান্তে কাঁটাতার দেখছি আমরা, বিএসএফ কিছুদিন পরপর গুলি করছে, যদিও এখন অনেক কমে এসেছে বলা হচ্ছে। তারপর দ্বিপক্ষীয় অনেকগুলো সমস্যা আছে যেগুলো এখনো অমীমাংসিত। এগুলো রেখে আসলে দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া সম্ভব? সমস্যা থাকলে যে আর কোনো কিছু এগোবে না সেটা ঠিক না, কিন্তু আপনি যেটা বললেন যে গুলি সীমান্তে গুলি করে মারারিয়ে কমে আসছে না, আমি তো এটা আমার মনে হয় না। আমাদের ডিজি বিজিবি বলে যে আর হবে না, ডেড স্টপ এগুলি বলে, কিন্তু এটা কমছে না। এবং আমার ধারণা, আমি তো প্রতি 2-3 দিন পর পরে দেখি যে এটা হচ্ছে। তো এগুলি রেখে চেষ্টা করতে হবে যে ওই যে ছোট ছোট যেসব জিনিসের ডিসপিউট কম সেগুলি মোটামুটি এগিয়ে নিতে হবে, আর যেগুলি ডিসপিউট বেশি সেগুলিকে ধীরে ধীরে ব্র্যাকেটের মধ্যে রেখে আস্তে আস্তে সলভ করতে হবে। আমার সময় একদমই শেষ। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।